আজকে আমরা বিভিন্ন প্রকার লুপ, বিভিন্ন কন্ডিশনে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট কতটা কি হতে পারে, প্রাবল্যর মান কিভাবে বার করব, আর ডাইরেকশন কোন দিকে হবে তার উপরে ভিত্তি করে ক্লাসটা চলবে। ব্যাপার যেটা হচ্ছে যে আমরা এখানে যেহেতু কোনো স্পেসিফিক কোনো আইটেমের উপরে কাজ করছি না, তাহলে মোটামুটি আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক, যদি আমরা ভাবি যে ইনফাইনাইটলি লেন্থ একটা তার আছে, তার জন্য একটা কন্ডিশন, বা সেমি ইনফাইনাইট একটা ক্যাটাগরি গেল। আর্চ, আর্চের কথা যদি ভাবা যায় তাহলে আর্চের ভিতরে বৃত্তাকার যেটা আছে সেই বৃত্তের জন্য হতে পারে বা অর্ধবৃত্তের জন্য। আর একটা আমরা করেছিলাম যেটা কোনো একটা আর্চ সেন্টারে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তার জন্য ইকুয়েশন কি আছে। তো সর্বোপরি সবার জন্য ইকুয়েশন যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু আই ডিএল সাইন থিটা বাই বা সাইন আলফা বাই আর স্কোয়ার। তো এখানে থিটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল, তারে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি যে পয়েন্টে বিচার করতে চলেছি বি, সেই পয়েন্ট থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি তার ভিতরে তৈরি হওয়া অ্যাঙ্গেল। শুধু ফারাক কোথায় ঘটে গেল, ফারাক ঘটে গেল যখন নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো তারের জন্য যখন ক্যালকুলেশন আমরা করলাম, তখন কিন্তু ওখানে ইকুয়েশন হয়ে গেল মিউ নট বাই 4 পাই সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2, তারপরে অ্যাঙ্গেলের জন্য যথারীতি যা যা এলো। তাহলে আজকের টপিককে পুরোপুরি চালনা করতে গেলে যে যে জিনিসগুলো মোটামুটি লাগবে ইন্ট্রোডাকশন পর্বে, আমি সেগুলোকে আগে খাতাতে তুলে নেবো, তারপরে আমরা একটা একটা করে এগোবো। ফার্স্ট যেটা, সেটাকে যদি আমরা নিই সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা সরল একদম সিম্পল, এই হলো গিয়ে আমার তার, এই তার থেকে এখানে একটা পয়েন্ট হচ্ছে পি, তাহলে এইখানে একটা ক্ষুদ্র ডিএল আমরা ধরেছিলাম, মিডিল পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, অ্যাঙ্গেল হচ্ছে তড়িৎ প্রবাহের যে দিক তার সাথে। সূত্র কি ছিল? বি বা ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটাকে তোলো, শুধু সূত্রগুলোকে তুলে তুলে রাখো যাতে অঙ্ক করতে গিয়ে আমাদের সমস্যা না হয়। তো এরপরে কন্ডিশনটাকে নিচ্ছি সসীম দৈর্ঘ্যের তারের জন্য। সসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হয়, এরকম একটা তার ছিল, তারের এখানে কোনো একটা পয়েন্ট ধরেছিলাম, দিয়ে দুটো লিমিট এদিক থেকে অ্যাঙ্গেল দিয়ে বিচার হয়েছিল, আশা করি ভুলে যাওনি। এই মিডিল পয়েন্ট অর্থাৎ এই যে কারেন্ট পরিবাহী যে তার ছিল তাতে যদি আই কারেন্ট গিয়ে থাকে, কেন এগুলো বলছি, এই সমস্ত সূত্রগুলো যদি মাথায় না থাকে তাহলে আজকে ক্লাসে যে অঙ্কগুলো হবে স্বচ্ছ সুন্দর ধারণা কারোরই তৈরি হবে না। তো সব কটাকে সূত্রকে একবার আমি দেখিয়ে দিচ্ছি, হলো? তাহলে যে পয়েন্টটা পি এখানে আমরা বার করতে চলেছি হচ্ছে গিয়ে ডিবি, তাহলে এই পয়েন্ট থেকে এই পরিবাহী তার থেকে লম্ব দূরত্বকে যদি বলি এ, এদিকে যদি বলি ফাই 2, আর উপর দিকের কোণকে যদি বলি ফাই 1, তাহলে যে সূত্রটা তৈরি হবে সেটা কি তৈরি হবে? তাহলে আমাদের এখানে ইকুয়েশন কি হলো? ইকুয়েশন হচ্ছে গিয়ে যদি বি বলি মিউ নট বাই 4 পাই এ সাইন ফাই 1 প্লাস সাইন সাইন ফাই 2। মনে রাখতে হবে এই সূত্র থেকে কিন্তু ডাইরেক্ট আসেনি, ওই সূত্রের সাথে এখানে ফারাক কোথায়? অনেক ছেলে ভুল করে অঙ্ক করতে করতে, মানে মাথা অতটা রাখতে পারে না। ওখানে কিন্তু যা ক্যালকুলেশন হচ্ছিল লেন্থ নিয়ে, এখানে যা ক্যালকুলেশন হচ্ছে সব কিন্তু অ্যাঙ্গেল নিয়ে। অর্থাৎ আমরা মধ্যেখানে কিন্তু অঙ্কের সাহায্য নিয়ে লেন্থকে কিন্তু অ্যাঙ্গেলে কনভার্ট করেছিলাম, মনে আছে আশা করি। তাহলে এই সমীকরণটা কিন্তু একটু ইউজ আলাদা, একা এটাই। এর এবার একটা স্পেশাল কন্ডিশন কি বেরিয়ে আসবে, কালারটা চেঞ্জ করে নিই। এর যেমন একটা স্পেশাল কন্ডিশন আমরা বার করতে পারবো যে যদি এটা হচ্ছে তার পয়েন্ট যদি থাকে নিচে, পয়েন্ট যদি নিচে থাকে তাহলে অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে সেই দুটো অ্যাঙ্গেলই কিন্তু এখানে যদি কাল্পনিক একটা ডিস্টেন্স যদি আমরা ধরে নিই, তারটা চলে এসছে, এবং এইখান থেকে যদি আমরা কল্পনা করে নিই যে এটা হচ্ছে, ও
এটাকে যদি আমরা ধরে নিই, লেখা চলে এসছে, আমরা যদি এখান থেকে ধরে নিই যে মিডিল পয়েন্ট থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব, মানে এই যে এটা ছিল এখানে লম্ব দূরত্ব হয়ে গেছে এটা, এবং তারটা আসলে কিন্তু লেন্থ, এটা তারটার লেন্থ কিন্তু হচ্ছে আসলে এটা, নিচের দিকে এটা কিন্তু কল্পনা মাত্র। কেন? আমাদের সূত্র অনুযায়ী তার থেকে লম্ব দূরত্বের কথা বলা হয়েছে, তাহলে পয়েন্ট যেহেতু নিচে আছে কখনোই এর উপরে লম্ব আঁকা সম্ভব নয়, সেজন্য কাল্পনিক তারটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তার থেকে লম্ব দূরত্ব কল্পনা করছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, আমাদের এই যে তার ছিল, এই লম্ব দূরত্ব যেটা ছিল তার নিচের দিকে একটা অ্যাঙ্গেল মাপছিল, উপর দিকে একটা অ্যাঙ্গেল মাপছিলাম, তাহলে এখানে তো দেখতে পাচ্ছি দুটো অ্যাঙ্গেলই উপরে, তাই না? দুটো অ্যাঙ্গেলই উপরে আছে, তার জন্য নিয়ম আমি সব শিখিয়েছিলাম যে যে অ্যাঙ্গেলটা আমরা নিচে মাপতে চলেছি, অর্থাৎ এই দিকে যে দূরত্বটা, এর অ্যাঙ্গেলটা ভাবো এই রকম ভাবে আছে, সরি ভাবো যে এইরকম আছে, তাহলে এটা কি হয়ে যাবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 5, দি আলটিমেট সাইন 360 ডিগ্রি মাইনাস 5 ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস সাইন 5। অর্থাৎ এখানে যে দুটো পার্ট ছিল সাইন 5(1) আর 5(2), 5(1)টা কার সাথে ছিল? উপরের দিকের তারটার সাথে। খুব ধীরে ধীরে বলছি প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখার জন্য, কারণ অ্যাপ্লিকেশন এক্ষুনি করতে হবে, নানা রকম কন্ডিশনে করতে হবে, ওই জন্য যতটা পারা যায় আমি ধীরে বলার চেষ্টা করছি। তাহলে এই দিকের অ্যাঙ্গেলকে যদি বলি 5(1) মানে এইটা উপরের দিকে, তাহলে আমার এই মধ্যতল থেকে শুরু করে মানে লম্ব দূরত্বের যে দৈর্ঘ্যটা আছে তার থেকে একটা গেছে উপরের দিকে, তাহলে নিশ্চয় এইখান থেকে এই যে দূরত্বটা এটাকে বলবো 5(1), আর যেটা এই যে পুচকে যেটা উপর দিকে আছে অর্থাৎ নিচের দৈর্ঘ্যটা, এই যে নিচের যেটা, সেই নিচের দিকের দৈর্ঘ্যটা যেটা আছে সেটা হচ্ছে এটা, তাহলে এটাকে বলবো কি 5(2). তাহলে 5(2) তো বললাম, ঠিক আছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে 5(2), কিন্তু 5(2) আগের বার লম্ব দূরত্ব থেকে কিন্তু নিচের দিকে নেমেছিলাম, এখানে কিন্তু লম্ব দূরত্ব থেকে উপর দিকে উঠছি, কাহিনীটা এখানেই ফারাক। অনেক জায়গায় কি বলে দেয় যে যেহেতু উপর দিকে নিচ্ছ দুটোকে, একটাকে প্লাস করে একটাকে মাইনাস করে, ব্যাপারটা তা নয়। এর নিচ থেকে যদি আমি এত দূর পর্যন্ত যাই তার মানে নিচে যাওয়া হলো, আমার এই নিচের দিকে তারটা নিচের দিকে অ্যাঙ্গেল মাপতে হবে কোথা থেকে? লম্ব দূরত্ব থেকে। লম্ব দূরত্ব কোনটা? এইটা। তাহলে লম্ব দূরত্ব থেকে যদি আমি এই দিকে যাই তাহলে তো নিচেই নামলাম, ঠিক ঠিক না? একটু ভাবো, ঠান্ডা মাথায় ভাবো আমি কি বলছি কথাটা। তো এখানে তাহলে হলো কি, যেহেতু নিচের দিকে পাক খাচ্ছি তাহলে এখন একটা অ্যাঙ্গেল তো 5(1), ঠিক আছে, আচ্ছা এখানে একটা আই হবে, তাহলে মিউ, এটার জন্য করছি এবার সূত্রটাকে, মিউ নট আই বাই 4πa সাইন 5(1) নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আগের মতো সাইন 5(1) যখন আমরা ক্যালকুলেট করেছি উপর দিকেই গেছি, মিডল পয়েন্ট থেকে উপর দিকেই গেছি, তাই না? উপর দিকেই উঠছি, গন্ডগোলটা হচ্ছে 5(2)-র জন্য। তাহলে 5(2) নিচের দিকে নেওয়ার কৌশল শেখালাম, তাহলে সাইন 360 ডিগ্রি মাইনাস 5(2) করলে পরে কি হবে, 360 ডিগ্রি মাইনাস 5(2) করা মানে কি হয়? মাইনাস সাইন 5(2). তাহলে আমি আর জায়গা নষ্ট করছি না, এখানে লিখে দিচ্ছি, তাহলে সাইন মাইনাস সাইন 5(2) সাইন 5(1) হলো। এবার এখান থেকে আর কি কি কন্ডিশন আনা যাবে? আর যেসব কন্ডিশন গুলো মোটামুটি আমরা আনতে পারি, ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট, তাই না? তাহলে বুঝলাম, এটা গেল একটা কন্ডিশন, সূত্র বানিয়ে দিলাম। এবার নেক্সট কন্ডিশনে আসছি, কন্ডিশন হচ্ছে গিয়ে যদি বলি যে ইনফাইনাইটলি লং, ইনফাইনাইটলি লং যদি তার হয় তাহলে এখান থেকে কিভাবে জন্ম দেবে? অসীম দৈর্ঘ্য। তাহলে এইদিকে 5(1) যেটা দেখতে পাচ্ছি
সেও 90 ডিগ্রি হয়ে যাবে, যেটা φ2 সেটাও 90 ডিগ্রি। তাহলে এখানে যদি দু জায়গাতেই 90 বসায়, সাইন 90 ভ্যালু 1, তাহলে সাইন 91 সাইন 91 1 + 1 মানে 2। তাহলে ইকুয়েশনটা কি জন্ম দিল? কালারটাকে চেঞ্জ আছে না, হ্যাঁ বলো। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πa, এখান থেকে জন্ম দিল 1, এখান থেকে জন্ম দিল 1, 1 + 1 মানে 2, তাহলে হয়ে গেল মিউ নট আই বাই 2πa। মনে রেখো, অসীম দৈর্ঘ্যের তারের জন্য যদি কোথাও পাও, অসীম দৈর্ঘ্যের তারের ইউজ খুব কমই আছে আজকের পড়াতে, তা হলো মাথায় রেখো মিউ নট আই বাই 2πa, মিউ নট আই বাই 2πa হলো। অর্ধ অসীম করছি, অর্ধ অসীম মানে কি রকম? অর্ধ অসীম মানে হচ্ছে কি এরই আর একটা সাব পার্ট। যদি তারটা এরকম হয়, তারটা হওয়ার পর পয়েন্টটা ঠিক এখানে ভাবছি, তাহলে উপর দিকে তো ইনফাইনাইটলি চলে গেছে, উপর দিকে অসীম চলে গেছে, কিন্তু নিচের দিকে আর যায়নি। তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়ালো? একদম উপর দিকে যে কোণটা আছে φ1, তাকে আমি কল্পনা করতে পারবো 90 ডিগ্রির সাথে, আর φ2 বলে তো কেউ থাকলোই না, φ2 বলে তো কেউ থাকলোই না, তাহলে φ2 এর ভ্যালু কত ধরবো? 0। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আবার আমরা লিখি, তাহলে কি দাঁড়াবে? তাহলে এখান থেকে আবার অর্ধ অসীমের জন্য, হাফের জন্য হাফ লেখা থাকবে এখানে, হাফ ইনফাইনাইট। হাফ ইনফাইনাইটের জন্য কি আছে? তাহলে বি হাফ ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4πa, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, তাহলে শুধু পড়ে থাকছে এটার জন্য 1। তাহলে ইকুয়েশন দাঁড়িয়ে গেল, এটা বি হাফই লিখছি অর্ধেক বোঝাবার জন্য, মিউ নট আই বাই 4πa। ওকে, আগের দিনও বলা হয়েছে যে এটা এটা ওর অর্ধেক হয়, অর্থাৎ সম্পূর্ণ অসীমের যা ভ্যালু দেবে অর্ধ অসীম ঠিক তার অর্ধেক ভ্যালু দেয়। তো এবার আমরা নিই হচ্ছে গিয়ে, এটা থাক এখানে, কি হলো রাগ করে গেল কেন? আলাদা পেজ নিয়ে নিচ্ছি, এটা থাক। তাহলে এবার আমরা নিচ্ছি সার্কেলের জন্য বৃত্ত। বৃত্তর জন্য কি হবে? এটা যদি আর হয় কি হবে ইকুয়েশন? মিউ নট আই, কারেন্ট যাচ্ছে এদিকে হচ্ছে আই, মিউ নট আই বাই 2a, এ হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, অর্থাৎ আর সমান হচ্ছে এ, তাই তো? কোথায় বিচার করছি? সেন্টারে বিচার করছি। এবার যেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারেন্টের তার, কারণ এখানে একটা কোশ্চেনে কিন্তু এটা একটা পার্ট, ক্যালকুলেশনেও লাগবে, প্লাস ডাইরেকশন যদি চাই সেটাতে তো লাগবেই লাগবে। কারেন্ট যদি এখানে যায় কোন দিকে যেতে চাইছে? বাইরের দিকে, তাহলে এখানে ডাইরেকশন হবে গিয়ে ডট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন এই অঙ্কতেই নামবো যখনই, তখন কিন্তু এটা লাগবে, কোন দিকে কার ডাইরেকশন আছে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন হবে। অর্ধ অসীম, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত যদি বলি তাহলে এইরকম, অর্ধবৃত্তের জন্য কি হবে? এরও অর্ধেক, তাহলে মিউ নট আই বাই 4a। তারপর চলে আসা হচ্ছে কি আর্চ। আর্চ মনে আছে? আর্চ সেন্টারে যদি কোণ করে থিটা, বলো কি হবে? মিউ নট আই বাই এ থিটা। তাহলে মিউ নট আই বাই 4πa ইন্টু থিটা। থিটাকে কেন ব্র্যাকেটে রাখলাম? চলো থার্ড ব্র্যাকেটে রাখি, আরো বেটার। কারণ থিটা বসিয়ে অঙ্ক হবে না, কি করব আমরা? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তারপরে 1 মানে হচ্ছে গিয়ে পাই বাই 180, থিটা মানে তাহলে এখানে থিটা দিয়ে গুণ, মানে অর্থাৎ বলার বক্তব্য এটাই, এটাকে আমাকে পায়ে কনভার্ট করে নিতে হবে, রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতো তাহলে কত হবে? এটা যে পাই,
90 ডিগ্রি হলে π/2, 360 হলে 2π, এই অর্থাৎ এখানে থিটা ডিগ্রির কেস নেই, রেডিয়ানের ব্যাপার। ওকে, তো মোটামুটি এই ছিল হচ্ছে গিয়ে যতগুলো হতে পারে কেস, যা যা করেছি আমরা তারকে বিভিন্ন রকম ভেবে সব হয়ে গেছে। ডাইরেকশন এদিকে যদি কারেন্ট যায়, কোন দিকে ডাইরেকশন, এটা যদি কারেন্ট যায়, দেখো আমি একটা কথা বলি, যদি দেখা যাচ্ছে যে এখানে আঙুল পৌঁছাচ্ছে না, এই কারেন্টে হাতের ডাইরেকশন দেখা থেকে এখানে আঙুলটা বোঝা যাচ্ছে না, আমি বলবো কি তারটার উপর দিকটাই ভাবো কি হচ্ছে, যা হবে এখানে উল্টো তা হবে। বোঝা গেল? এটাও কিন্তু উপায়। এইটা যদি কারেন্টের তার হয়, এই পয়েন্টে কি হচ্ছে যদি বিচার করতে পারি, তাহলে এইখানে অটোমেটিক্যালি বিচার হয়ে যাবে উল্টোটা। তাহলে এটা যদি কারেন্টের তার, এই পয়েন্টে কি বলছে বাইরের দিকে, তাহলে এই পয়েন্টটা কি হবে ভিতর দিকে। ভাগ্যবশত এখানে ডটই সুন্দর পড়ে গেছে, তাহলে এটা ক্রস। আবার যদি কারেন্টের তার এখানে তড়িৎ প্রবাহ যদি এমন হয়, তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, তাহলে এইটা কারেন্টের তার, মানে এখন কোন দিকে যেতে চাইছে ভিতর দিকে, তাহলে এটা ক্রস, তাহলে এটা কি হতে চাইবে, এইটুকুই খেয়াল। ওকে, ডাইরেকশন মাস্ট, অঙ্ক করতে গেলে ডাইরেকশন লাগবে, প্রচুর প্রচুর ডাইরেকশন লাগবে। তো চলো শুরু করা যাক আজকের মেন জায়গায়, অঙ্কে। আমি একটা করে ছবি আগে আঁকবো, আঁকার পরে তারপর ভিডিও আবার দেখাবো। তাহলে এই যে ছবিটা আমি দিয়েছি, এটার জন্য এই ও পয়েন্টে বি ক্যালকুলেট করো, এই ও পয়েন্টে। তাহলে কি হবে, আগের দিনে আমরা যখন থিওরি পার্ট নিয়ে ডিসকাস করছিলাম তখনই অলরেডি আলোচনা করে দিয়েছি আর্টসের জন্য। তাহলে এখানে দু তিনটে কথা আমি বলবো, না বললেই নয়। সূত্র অনুযায়ী এখানে কটা বি জন্ম নেওয়া উচিত, 4খানা। কি কি? 1 নম্বর হচ্ছে গিয়ে এই পুরো যে বড় আর্চটা আছে বা অর্ধবৃত্তটা আছে তার জন্য নাম দিলাম B1, মানে ও যে এফেক্টটা ফেলবে। তারপরে কারেন্টের তার আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন আছে, তার জন্য নাম দিলাম আমি B2। তারপরে দেখতে পাচ্ছি একটা ছোট আর্চ ঘুরপাক খাচ্ছি, তার জন্য নাম দিলাম আমি হচ্ছে গিয়ে B3। তার জন্য আবার একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তার নাম দিলাম B4। এবার যদি আমরা B2 আর B4 কে ফার্স্টে আলোচনায় আনি, তাহলে B2 আর B4 আমরা যে পয়েন্টে বিচার করছি, অর্থাৎ এই পয়েন্টটা, তাহলে আমাদের একটা পয়েন্ট ছিল কিন্তু, যে এরকম যদি তার হয়, পয়েন্ট যদি নিচে হয়, সেই রকম কিছুটা কেস, তার একটা তার থেকে নিচে পয়েন্ট। কিন্তু ওই অঙ্কটার এই অঙ্কটার ভিতরে কিন্তু একটা ফারাক আছে। কি ফারাক? এখানে আমরা কাল্পনিক পারিয়েছিলাম, বানানোর পরে এখান থেকে লম্ব দূরত্ব ক্যালকুলেশন করেছিলাম, আশা করি মনে আছে। এবার তারপরে বলেছিলাম যে এই মাথাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যে এখান থেকে আমরা ক্যালকুলেট করেছিলাম φ1। দেখো এত ধীরে ধীরে সবকিছু ব্যাখ্যা করার কারণ, উদ্দেশ্য একটাই, কারণ আমি যা যা শেখাবো পরীক্ষা হলে দেখা গেল সেই রকম প্যাটার্ন না পেয়ে অন্য কিছু পেলে, নিজে করতে পারার এবিলিটিটা যাতে তৈরি হয় সেই রকম ভাবে আমি বলে বলে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবা, ডেডিকেটলি শুনবে প্রত্যেকটা পয়েন্টকে, নাহলে কিন্তু হবে না, দখল আসবে না। তাহলে এটা ছিল কনসেপ্ট, কিন্তু এখানে কাহিনীটা একটু ফারাক আছে। কিরকম ফারাক? কালারটা চেঞ্জ করলে ধরা পড়বে। যদি দেখো যে তারটাকে কাল্পনিক ভাবে যদি আমি বাড়াই, তাহলে সেন্টারে যে পয়েন্টটাতে আমি বি ক্যালকুলেট করব সেটা তারের লেন্থে বসে আছে, অর্থাৎ পাশে নয়, এইখানে বসে আছে। গন্ডগোলটা এইখানে। মাথায় ঢুকলো না? ঢুকলো না? যে পয়েন্টটা বিচার করছিলাম আগে, সে ছিল তারটার মেন দৈর্ঘ্যের ডান পাশে বসে চুপ করে, আর এখানে দেখতে পাচ্ছি তারটার লেন্থের উপরে বসে আছে। যখনই কোনো তারের লেন্থের উপরে কোনো পয়েন্ট বিচার করব, যদি বিচার করি, তাহলে এটা যদি তড়িৎ প্রবাহের ডাইরেকশন হয়, বা এই দিকটাও হতে পারতো, অসুবিধা কিছু নেই, নিচের দিকেও যদি তড়িৎ প্রবাহ হতো বা উপর দিকে তড়িৎ প্রবাহ হতো, তাহলে তড়িৎ প্রবাহর ডাইরেকশন এখানে কেমন দাঁড়িয়ে গেল, এরকম। তাহলে এই পয়েন্টের উপর দিয়েই যদি তড়িৎ প্রবাহের ডাইরেকশন হয়ে যায়, তাহলে কোনো অ্যাঙ্গেলই জন্মাচ্ছে না। মাথায় ঢুকলো কি বলতে চাইছি? যেহেতু কোনো অ্যাঙ্গেল জন্মাচ্ছে না, তাহলে আদর্শ সাইন আলফা
সাইন আলফার জায়গায় বসে গেল কি 0, সাইন জিরোর ভ্যালু কি হয়ে গেল 0, আলটিমেট পুরো ভ্যালু হয়ে গেল 0। তাহলে এটা গেল যেমন একটা শর্ত 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তেমনি উল্টো এখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহর ডাইরেকশন কিন্তু এই দিকে, দেখো আই এদিকে আছে, তাহলে এইখানে অ্যাঙ্গেল কিন্তু 0 নয়, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 180, পুরো উল্টো দিকে। এটা তড়িৎ প্রবাহ পয়েন্টের দিকে যাচ্ছে, এটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে পয়েন্ট থেকে গেল পিছনে, অ্যাঙ্গেল হয়ে গেল এখন কত 180। আবার ঘুরি ফিরি গল্প একই হয়ে যাবে, সাইন 180 ডিগ্রিরও ভ্যালু হচ্ছে 0। তাহলে বি এর যে ইকুয়েশন B2 বা B4 ইজ ইকুয়াল টু হলো কি মিউ নট বাই 4 পাই এস আইডিয়াল, সরি মিউ নট বাই 4 পাই আদর্শ সাইন আলফা আই ডিএল সাইন থিটা বা আলফা যা তোমরা বলো বাই আর স্কোয়ার। সাইন থিটা বা আলফার জায়গায় এখন অ্যাঙ্গেল কত বসবে, হয় 0 নয় 180, যাই বসুক 0, তাহলে আলটিমেট এর ভ্যালু দাঁড়িয়ে গেল 0। তাহলে B2 আর B3 B2 আর B4 কোনো কমে রইল না, বোঝা গেল। এবার রইল বাকি দুটো আর্চ। আর্চের জন্য কি হবে, ফার্স্টে তোমরা ট্রাই করো, বলো। মোট নয়, এক একটার জন্য। ফার্স্টে যদি বলি B1 কত, প্রত্যেকবার অভ্যাস রাখো যে একটা একটা করে করার, কারণ একসাথে মোট করতে গেলে গন্ডগোল করবেই। B1 হচ্ছে, বলো, মিউ নট আই বাই 4 পাই, না পাই পাই তো কেটে যাবে, 4 ক্যাপিটাল R1 আছে না, হ্যাঁ ক্যাপিটাল 4 R2, আর কারেন্ট যাচ্ছে I, ঠিক আছে। চলো B3 এর জন্য তাহলে কি হচ্ছে, B3 ইজ ইকুয়াল টু মিউ নট I বাই 4 R1 হলো। এবার দেখার বিষয় B1 বড় না B3 বড়, তাহলে দেখতে পাচ্ছি আর কারেন্ট দুটোতে সেম যাচ্ছে, মিউ হচ্ছে কনস্ট্যান্ট, 4 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে দেখবার বিষয় একটাই রয়ে গেল আর, যার আর ছোট হবে সে হবে ভ্যালুতে বড়, যার আর বড় হবে সে হবে ছোট, ব্যস্তানুপাতি যেহেতু আছে। R1 দেখতে পাচ্ছি ছোট, মানে B3 এখানে হাই বড়, B3 হচ্ছে বেশি ভ্যালুর। এবার দেখতে হবে যে ডাইরেকশন B3 কোনটা, যেটা B3 ডাইরেকশন সেটাই। তাহলে কারেন্ট যাচ্ছে এখানে এরকম, তাহলে এখানে যাচ্ছে বাইরের দিকে, তাহলে এখানে ভিতরের দিকে, তাহলে এখানে ডাইরেকশন হবে ক্রস। তাহলে রেজাল্ট কি দাঁড়াবে, বি নেট ইজ ইকাল টু B3 মাইনাস B1 ইজ ইকাল টু মিউ নট I বাই 4 1 বাই R1 মাইনাস 1 বাই R2। ডাইরেকশন কেমন, ডাইরেকশন হচ্ছে ভিতর দিকে, বোঝা গেছে। সবার কমপ্লিট, নেক্সট যেতে পারি। নেক্সট কিচ্ছু করব না, সার্কেলটা এটা যেমনকার তেমনই আছে, এটা যেমনকার তেমনই রাখলাম, শুধু এদিকে ছোট বৃত্তটা তলায় হয়ে গেল। একটু ব্যাকাটারা হচ্ছে, বুঝবার চেষ্টা করে নিও যে কি আঁকতে চাইছি। তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে এটা হচ্ছে R1 এখন ধরলাম, আর এটা হচ্ছে R2। আর কি দেবো, কারেন্টের ডাইরেকশন I এদিকে, এখানে I, এদিকে I, এদিকে I। তাহলে এই সেন্টার যে পয়েন্ট আছে ও, সে ও পয়েন্টে বি নেট ক্যালকুলেশন করো। চলো করো সবাই, উইথ ডাইরেকশন, অবশ্যই কিন্তু ডাইরেকশন সহ। তাহলে এখানে যদি আমরা ভাবি মোটামুটি চারটে আবার সেমই আছে, কি কি, একটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে B1 B2 B3 B4, কে কে এফেক্টিভ থাকবে, B2 B4 হাওয়া 0,
পড়ে থাকছে কে B1 আর B3। B1 কত বলো, B1 কত, মিউ নট I বাই 4 ক্যাপিটাল R1, ক্যাপিটাল R1। B2 কত, মিউ নট I বাই 4 R2। দুজন কি আলাদা দিকে ডাইরেকশন না একই দিকে? কারেন্টের তার যদি এটা হয় কোন দিকে হচ্ছে ডট, বাইরের দিকে। কারেন্টের তার যদি এটা হয় কোন দিকে হচ্ছে ডট, বাইরের দিকে। দুজনেরই এফেক্ট একই দিকে কাজ করছে, দুজনের কি হবে, যোগ, যোগ হবে, অ্যাডিশন হবে। তাহলে বি নেট ইজ ইকাল টু B1 প্লাস B2। B1 প্লাস B2 মানে কি হবে তাহলে, মিউ নট I বাই 4 1 বাই R1 প্লাস 1 বাই R2। ডাইরেকশন কি হবে, ডট। ওকে, এখানে ডাইরেকশন সম্বন্ধে প্রচুর ছাত্রদের গন্ডগোল হয়, ভালো করে মাথায় রেখো। এখানে এক্ষুনি গন্ডগোল হলো বলে আমি আবার বলছি। ধরো এখানে যেমন ছবিটা আছে, এটাকেই নিয়ে বলছি, এটা আছে এরকম, এই আছে। তাহলে তুমি যখন এই পয়েন্টে বিচার করছো মানে তোমার আঙুলের ডগাটা এই পয়েন্টে কি কাজ করছে সেটা বিচার করতে হবে। কি বললাম, বোঝা গেল? আমি কি করব, তারে নানা রকম দিক দেখিয়ে দেখিয়ে জাস্ট আমি বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, ধরো কারেন্টের দিক হচ্ছে এটা, কারেন্টের দিক হচ্ছে এটা। তাহলে কারেন্টের তার এদিকে যাচ্ছে, এখানে আঙুলটা কল্পনা করা কঠিন, তাহলে এইখানে কল্পনা করে নাও। তাহলে কোন দিকে বলছে, ডট। তাহলে এখানে কি হবে, ক্রস। তাহলে B1 হলো গিয়ে, ধরো এটাকে বললাম B1, এরকম করে লেখো কেন, তাহলে আরো ক্লিয়ার হবে। B1 হচ্ছে গিয়ে ক্রস। এবার চলে আসে এইটা কারেন্টের তার এদিকে, এটা কি বলতে চাইছে, বাইরের দিকে মানে ডট। এটাকে যদি বলি B2, তাহলে B2 এখানে কি এফেক্ট ফেলছে, ডট। তাহলে একজন বলছে ভিতরে যাবে, একজন বলছে বাইরে যাবে, অপোজিট ফর্মে আছে। কারেন্টের ডাইরেকশন ধরো উল্টে দিলাম, না উল্টানো ছাড়া আমাকে বারবার ছবি আঁকতে হবে। তাহলে এটা কারেন্টের ডাইরেকশন করে দিলাম এদিকে। তাহলে কারেন্ট এখন কোন দিকে আছে, এটা মুছে দিচ্ছি সব, চলো। তাহলে কারেন্টের এদিকে, এটার জন্য বিচার করি ফার্স্টে। কারেন্ট যাচ্ছে এদিকে, আমি বিচার করছি আঙুলের ডগাটা এখানে ভাবলে হবে না, এখানে ভাবা মানে এই পয়েন্টটাকে ভাবা হয়েছে, এখানে এনে এখানে ভাবতে হবে। তাহলে যদি হাতে ব্যথা করে কারণ আসতে গিয়ে, তাহলে ওরকম ভাবে ভাবার দরকার নেই, এখানে ভাবো তারের ওপারে, আর এপারে তার উল্টো করে দাও। কারেন্টের তারে আঙুল রাখো, ওপারে যা হবে মানে এখানে যা হবে তার উল্টো করে দাও এখানে, তাহলে হবে। তাহলে চলো কারেন্টের তার এদিকে, এদিকে কথা বলছে বাইরের দিকে, তাহলে এখানে কি বলবে, ক্রস। বেশ হলো। কারেন্টের তার কোন দিকে, এদিকে যাচ্ছে, আঙুল কি যাচ্ছে পয়েন্টে, আরামসে নাচা যাচ্ছে, এখানে নেচে নিলাম, কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে, এও ক্রস। তাহলে দুটোই ক্রস মানে এখানে কি হবে, যোগ। আর যখন অপোজিট হবে তখন বিয়োগ। এবার দেখো নিজের খাতায় চেক করে ভালো করে, ডাইরেকশন সম্বন্ধে পুরো ধারণা ঠিকঠাক হয়ে যাবে। এখানে আমাদের পুরো যে ব্যবস্থাটা আছে, এখান থেকে একটা তার যাচ্ছে, তারটা গেল, যাওয়ার পর এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস কে টাচ করার পর এখানে পুরো একটা অর্ধবৃত্ত কল্পনা করে নিল, হলো। অর্ধবৃত্ত একটা টার্ন নিল, তারটা টার্ন নেওয়ার পর জেড অ্যাক্সিস বরাবর তারটা বেরিয়ে আসছে। জেনে রাখতে হবে এতক্ষণ পর্যন্ত একটা তল নিয়ে কাজ করেছিলাম, এখানে ত্রিমাত্রিক ঘটনা ঘটিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথম যে তার, এটাকে যদি বলি ধরো তিনটে অংশ আছে, এটার জন্য চলো কালার চেঞ্জ করে দিই। এটার জন্য বললাম ধরো B1 জন্মাবে, ভালো লাগছে না এই কালারটা, এটার জন্য ধরো বললাম B1 জন্মাবে, ঠিক। এটার জন্য যে জন্মাবে তাকে নাম দিলাম B2, আর এটার জন্য যেটা জন্মাবে তার নাম দিলাম B3। বোঝা গেল কি বললাম, দেখো ভালো করে। এই যে তার যাচ্ছে, তারে কারেন্ট যাচ্ছে I, এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেট গেল, যাওয়ার পর যেই ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে একটা আর্চ হয়ে ঘুরলো, অর্ধবৃত্ত তৈরি করলো। অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, বোঝা গেল কোনটা আর, এইটা হচ্ছে গিয়ে আর।
অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলো কি আর, তাহলে একটা আর্টস তৈরি করলো, করার পর যেটা মজার ঘটনা ঘটালো, এইখান থেকে তারটা বেরিয়ে আসলো কিন্তু জেড অ্যাক্সিস বরাবর। এতক্ষণ পর্যন্ত অঙ্ক করেছিলাম আমরা এক্স ওয়াই প্লেনের উপরেই সবকিছু ঘুরপাক খেয়েছিল, এখানে তো জেড অ্যাক্সিস বরাবর চলে এসেছে। যে প্রশ্ন করা হয়েছে যে সি পয়েন্টে বি নেট ক্যালকুলেশন করো উইথ ডাইরেকশন। খুব সুন্দর একটা অঙ্ক, অবশ্যই পজ করো, দিয়ে চেষ্টা করো। তো যাই হোক, যারা পেরেছো খুব ভালো, যারা পারোনি এবার একে একে দেখো। B1 এর কথা ভাবি। B1 B1 এর কথা যদি ভাবা যায়, তাহলে এখানটায় যদি সেন্টার থেকে ভাবি, তাহলে এটা কত দূরে আছে? আর ডিস্টেন্সে বসে আছে শেষ মাথাটা, তারপরে আর তার যায়নি। অর্ধ অসীম তারের কথা করে যে আমার তার ছিল এরকম, পয়েন্টটা ছিল এখানে কোথাও, যেটা এদিকে তো গেছে ইনফাইনাইট পর্যন্ত, কেসটা ঠিক তাই, এই কেসটা ঠিক তাই। তাহলে এটা কিনা অর্ধে পড়ছে, অর্ধ অসীম B1, B1 এর ভ্যালু কত হবে বলো? মিউ নট আই, কারেন্ট যাচ্ছে কত? ক্যাপিটাল আই। আচ্ছা, মিউ নট আই বাই 4 পাই, আর ডিস্টেন্সে আছে মিউ নট আই বাই 4 পাই আর। এবার হচ্ছে ডাইরেকশন, এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ ত্রিমাত্রিক জিনিস নিয়ে কাজ করছি। তাহলে এই যদি তারে কারেন্ট যায়, আমার আঙ্গুল সি পয়েন্টে কোন দিকে আছে? তারে কারেন্ট যাচ্ছে দিকে, সি পয়েন্ট কোন দিকে আছে? বোর্ড থেকে বাইরের দিকে, এবং কোন অ্যাক্সিস বরাবর? জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি? কে ক্যাপ। জেড অ্যাক্সিসে পজিটিভ দিকে যাচ্ছে, জেড অ্যাক্সিসে পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে প্লাস কে ক্যাপ এখানে ডাইরেকশন হিসাবে বসে। এটা একটু ভালো করে লিখি, এটা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর কে ক্যাপ। খুব কঠিন কিছু নয়। তো এবার আসছে হচ্ছে কি B2। B2 হচ্ছে কি একটা হাফ সার্কেল, হাফ সার্কেলের রেডিয়াস কত? আর। তাহলে B2 ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 আর। এবার হচ্ছে ডাইরেকশন চলো, কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে এদিকে, হাতটা যদি এখানে আসে, দেখো সি পয়েন্টে কোন দিকে যেতে চাইছে? বাইরের দিকে। আর যদি খুব কষ্ট হয়, আবারও শিখিয়ে রেখেছি, কারেন্ট যাচ্ছে এদিকে, এই পয়েন্টে কথা বলছে ডট ক্রস, তাহলে এই পয়েন্টে কি হবে? ডট। বাইরের দিকে বেরোতে চাইছে, বাইরের দিক মানে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা কি অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। বাইরের দিকে বেরোতে চাইছে, তাহলে এটাও প্লাস জেড অ্যাক্সিস মানে হচ্ছে প্লাস কে ক্যাপ। কত সুন্দর! যে অঙ্ক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই দেখা, যত জটিল দেখতে হয় সে অঙ্ক কিন্তু ততটা সহজ হয়। তো B2 কমপ্লিট করে ফেলেছি আমরা। এবার আসছি B3 জন্য আবার অর্ধ অসীম। কেন? একটু ভাবো। B3 কিন্তু আসলে এরকম টেরিয়ে নেই, আছে এরকম নাকি, এরকম ভাবে তারটা যাচ্ছে। জেড অ্যাক্সিস তো বোর্ড, আমরা ত্রিমাত্রিক ছবি বোর্ডে আঁকতে পারি না বলে তো এই অবলম্বনটা করেছি, একটু বাঁকিয়ে দেখিয়ে দিই, দিয়ে আমরা মনে মনে ঠিক করে রেখে দিই যে ওটা আসলে বোর্ড থেকে এরকম স্ট্রেট বেরোচ্ছে। জেড অ্যাক্সিস তো তাই। তাহলে যদি তাই হয়, যদি এটা স্ট্রেটই বেরিয়ে থাকে, যদি স্ট্রেটই বেরিয়ে থাকে, এটা ভালো করে খেয়াল করো, যেটা যদি স্ট্রেট বেরোচ্ছে, তাহলে এইখান থেকে এটা রেডিয়াস হচ্ছে না আর? মাথায় ঢুকলো না? তাহলে এটা হাফ ইনফাইনাইট লেন্থ হলো, যেটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে বসে আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আর ডিস্টেন্সে যদি বসে থাকে, আবার সেই সূত্রটাই বসবে, মিউ নট আই বাই 4 পাই আর। তাহলে চলো বসাই, আগে ভ্যালু তো বসাই। মিউ নট আই বাই 4 পাই আর, রইল বাকি ডাইরেকশন কারেন্টের যাচ্ছে তার এদিকে, কারেন্টের তার যদি এদিকে যায়, তাহলে আমার অ্যাঙ্গেল মানে এখানে যদি থাকতো কারেন্টের তারটা, তাহলে আমার আঙুল কোন দিকে যেতে চাইছে? এক্স অ্যাক্সিসের কোন দিকে? পজিটিভ দিকে। পজিটিভ দিকে মানে কি হবে? আবার দেখো, ভালো করে তাকাও, এই হচ্ছে কারেন্টের তার। কারেন্টের তার বোর্ড থেকে এরকম বেরিয়েছে, মাথায় রাখতে হবে, এরকম বেঁকে নেই। তাহলে বোর্ড থেকে বেরোচ্ছে কারেন্টের তার, এটা আমার আঙ্গুল সি পয়েন্টে কোন দিকে যেতে চাইছে?
প্লাস আই ক্যাপ বা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে হচ্ছে গিয়ে প্লাস আই ক্যাপ। তাহলে এবার বি নেট কত হবে? বি নেট ইজ ইকুয়াল টু বি1 প্লাস বি2 প্লাস বি3। কিচ্ছু না, সিম্পল যোগ করবো। মিউ নট আই বাই 4 পাই কমন আসছে না, মিউ নট আই বাই 4r কমন আসছে। মিউ নট আই বাই 4r যদি কমন নিই, তাহলে বি1 থেকে জন্ম নিচ্ছে হচ্ছে গিয়ে 1/পাই কে ক্যাপ, এখান থেকে জন্ম নিচ্ছে গিয়ে কিছুই জন্ম নিচ্ছে না, শুধু কে ক্যাপ, কে ক্যাপ, আর এখান থেকে জন্ম নিচ্ছে প্লাস 1/পাই আই ক্যাপ। খুব সুন্দর একটা অঙ্ক, ওয়ান অফ দা বেস্ট অঙ্ক আজকের মধ্যে মনে হয়। তো ব্যাপার যেটা হচ্ছে এখানে আবার ডাইরেকশন হিসেবে আমরা কি ভাবতে পারি, দেখো যেহেতু এটা ত্রিমাত্রিক একটা গঠন, এর ডাইরেক্ট একটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইরেকশন বলা যাবে না, কারণ ভেক্টর অনুযায়ী এদের ভিতরে ক্যালকুলেশন করে দেখতে হবে নেট ভ্যালু কত, ডাইরেকশন কোন দিকে কি হচ্ছে ইত্যাদি। আশা করি বোঝা গেছে, একদম সুন্দর বোঝা গেছে, তাই তো? যাই আমরা নেক্সটের দিকে। এখানে যে ছবিটা আছে, ছবিটাতে একটু একটু তোমাদেরকে কনসিডার করতে হবে। এই জায়গাটা যেমন আমি কিছুতে করে উঠতে পারলাম না, এখানে কিন্তু কোনো তার নেই, হ্যাঁ এই জায়গাটাতে কোনো তার নেই। দেখি সাদা কালি নিয়ে কিছু করা যায় কিনা। ধরো সাদা কালি নিয়ে, এটা যদি না ব্ল্যাক কালি নিতে, ব্ল্যাক, এই নিলাম, এটা নেই, ঠিক আছে, হ্যাঁ এটা নেই। তাহলে কারেন্টের তার এদিকে ঢুকলো, আই কারেন্ট ঢুকলো, পুরো একটা বৃত্ত পাক খেলো, খাওয়ার পর এদিক দিয়ে বেরিয়ে চলে আসলো আই কারেন্ট। বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, তোমাকে সেন্টার যেটা আছে সেই সেন্টারে বি নেট বার করতে হবে, এই সেন্টারটাতে বি নেট বার করতে হবে। চলো অবশ্যই নিজে ট্রাই করো, এটা একটা খুব ভালো অঙ্ক। এইদিকে এদিকে যে দুটো তার বেরিয়ে আছে ওরা সেমি ইনফাইনাইট, মানে অর্ধ অসীম, পাক খাচ্ছে, এই কারেন্ট আসছে এরকম ঢুকলো, পুরো বাই করে ঘুরপাক খেয়ে আবার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই পোর্শন যেটা আছে এটাকে তোমরা সেমি ইনফাইনাইট ভাববে, এই পোর্শন যেটা আছে ওটাকে সেমি ইনফাইনাইট ভাববে। এখানে একটা সার্কেল কল্পনা করবে, তা তিনটে পার্ট অবশ্যই। সার্কেলটা বলো বলো, সার্কেলটা হ্যাঁ আছে তো, আরে ফুল সার্কেল না হলে তোমাকে এখানে সার্কেল না ধরে তো ওরকম তো কোনো সূত্র তো নেই। বৃষ্টির ফোঁটার মতো আকৃতি হয়ে গেছে দেখতে গেলে, ওরকম বৃষ্টির ফোঁটার মতো আকৃতি নিয়ে তো কোনো সূত্র জন্ম নেই। তাহলে ওটাকে আমরা কনসিডার করবো মোটামুটির উপরে সার্কেলকে, আর এদিকে এই তারটাকে কল্পনা করবো হচ্ছে গিয়ে সেমি ইনফাইনাইট, আর এদিকে হচ্ছে সেমি। তাহলে তিনটে পার্ট বি1 বি2 বি3 ক্যালকুলেট করো উইথ ডাইরেকশন। এই অঙ্কটাকে যদি ভাবি তিনটে পার্ট, তিনটে পার্টে চটচট করে করব, আশা করি মোটামুটি অনেকেরই আইডিয়া এবার ক্লিয়ার হতে লেগেছে, কথা নয়। বি1, এটা হচ্ছে বি2, এটা বি3, একদম দেখিয়ে দিই, এটা হচ্ছে বি1, এটা বি2, আর এটা হচ্ছে বি3। বি1 কত? বি1, তাহলে ভালো করে দেখো, একদম আবার বলে দিচ্ছি সুন্দর করে যাতে সমস্যা না হয়। এইখানটা যদি সেন্টার থেকে ভাবি, তাহলে এই পোর্শনটা দেখো সেমি ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট ওয়্যার যদি হয় তাহলে এই তার চললো এদিকে, তাহলে এইখানে সূত্র কত হবে? মিউ নট আই বাই 4 পাই আর, তাহলে বি1 হচ্ছে গিয়ে মিউ নট আই বাই 4 পাই আর। এবার ব্যাপার হচ্ছে ডাইরেকশন, একবারে ডাইরেকশন দেখে নিই। কারেন্ট যদি এটা হয় সেন্টারে বাইরের দিকে, মানে বোর্ড থেকে বাইরের দিকে, তাহলে ডট। বি2, বি2, তাহলে এটাকে সার্কেল ধরতে বলেছি, সার্কেলের জন্য কি হবে? মিউ নট আই বাই 4 আর, সার্কেলে কারেন্ট যাচ্ছে এই, আঙুলের দিকে কি বলতে চাইছে? বাইরের দিকে ডট, কারেন্ট যাচ্ছে এই, ডট কারেন্ট যাচ্ছে এই, সার্কেলে আমরা জানি একই দিকে সবকিছু হয়, তাহলে এটাও গেল ডট। এবার হলো গিয়ে বি1 গেল, বি2 গেল, বি3, বি3 ভ্যালু সেমই আসবে, কেন সেম আসবে? এই দেখো
এইখান থেকে যদি আমি ভাবি তাহলে এটা হচ্ছে কি সেমি ইনফাইনাইট ওয়্যার, তাহলে বি থ্রি ইজ ইকাল টু মিউ নট আই বাই 4 পাই আর, হ্যাঁ এখানে 2r হবে, হুম 2r, মিউ নট আই বাই 4 পাই আর। আচ্ছা দেখি, কারেন্টের তার এদিকে যাচ্ছে, তাহলে এখানে আঙুল দিয়ে নাচ করা অসম্ভব, তাহলে এখানে দেখে নিলাম কি যাচ্ছে ক্রস, তাহলে এই পয়েন্টে কি হবে ডট। আবার বলছে এই যে তার আছে, এই তারে আঙুল, এখানে কি বলছে বোর্ডের ভিতরে মানে ক্রস, তাহলে এখানে কি হবে ডট, তাহলে এখানে হলো গিয়ে ডট। তাহলে বি নেট ইজ ইকাল টু, দেখো তাকাও, মিউ নট আই বাই 4 পাই আর প্লাস মিউ নট আই বাই 4 পাই আর, মানে দুজন আছে, দুটোকে যদি যোগ করি তাহলে একটা 4 হয়ে যাবে 2, মানে 2 দিয়ে গুণ হবে, কাটাকুটি যাবে, তাহলে মিউ নট আই বাই 2 পাই আর, আর এ পড়ে আছে একা, প্লাস মিউ নট আই বাই 2 আর, এই রে, তাহলে কমন নিই কিছু, মিউ নট আই বাই 2r যদি কমন নিই, ব্র্যাকেটে পড়ে থাকলো 1/পাই প্লাস 1, এবং ডাইরেকশন কোনটা তিনজনের, যেহেতু ডট ডাইরেকশন বেরিয়েছে তাহলে ডটই হবে। খুব সুন্দর একটা আবার কনসেপচুয়াল অঙ্ক, আইআইটির অঙ্ক, এর আগেরটা সবই মোটামুটি আইআইটি অ্যাডভান্স এসবেরই অঙ্ক আছে। চলো নেক্সট অঙ্কর দিকে এগোই। এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটাকে পজ করে লিখে নাও, এটাকে সুন্দর করে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, একটা কোশ্চেন হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। চলো নেক্সট, এটাকে করো, এটাকে করো। এখানে কি হয়েছে, একটা তার এসছে, তাহলে তারের এখানে আমি ধরো ডট 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 দিয়ে দিলাম, মানে একটু ব্যাকাটারা হয়েছে, অবশ্যই ব্যাকাটারা হয়েছে, মুছি ভালো করে। দাঁড়াও দাঁড়াও, এই পয়েন্টে বি নেট বার করো, চলো এই পয়েন্টে বি নেট বার করো তাড়াতাড়ি। এখানে যেটা আছে, আমি একটা কথা বলে দিই, এটা ছবিটা আমি খুব ভালো যে আঁকতে পারলাম তা পারলাম না, এটা ধরো আছে এটা, যাই হোক এটার জন্য যদি আমরা ভাবি, দেখো খুব ভালো তো আঁকা যাচ্ছে না, দেখি পারা যায় কিনা, আর লাস্ট ফাইনাল চেষ্টা, একটু সরাই, মনে হলেও হতে পারে, যদি এটাকে সার্কেল বানায় এরকম 1/4 সার্কেল, হ্যাঁ এবার অনেকটা সুন্দর ছবি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আর, কারেন্ট এখান থেকে আয় গেল, এখান থেকেও কারেন্ট আয় যাচ্ছে, এই সেন্টার যেটা আছে ও বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে বি নেট। তাহলে এখানে তিনটে টুকরো আছে, বি1, বি2, বি3, বি1। তাহলে এই যে কারেন্টের তার আছে, দেখো যে আমার কনসিডার করছে যে পয়েন্ট তার উপর দিয়ে পাস আউট হচ্ছে, মানে অ্যাঙ্গেল এখানে 0 ডিগ্রি। বি3টাও বলে দিই, এই যে অ্যাঙ্গেলটা পয়েন্টটা আছে, এই তারটা দেখো এখান থেকে বেরিয়ে আসে, মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা একবার হবে 0, তাই না, আইডিয়াল সাইন আইডিয়াল সাইন সরি সাইন 0 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে কত 0। আবার যদি এখানে 0 না হয়, যদি 180 ডিগ্রি হয় তাহলেও 0। তাহলে বি2 আর বি1 দাঁড়িয়ে যাচ্ছে কত 0, বি2 আর বি1 হচ্ছে 0।
তাহলে B2 0, B1 0। এবার রইলো বাকি কে, না B2 নয়, B1 0 আর B3 0, B1 0 আর B3 0। রইলো বাকি হচ্ছে B2। B2 কত? B2 দেখো এটা 1/4 সার্কেল, 1/4 সার্কেল যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে R। তাহলে 1/4 সার্কেল হলে পরে আর্চের জন্য যে সূত্র আমরা ইউজ করেছিলাম সেই সূত্র নেব, মিউ নট আই বাই কত হবে, মিউ নট আই বাই 4 পাই আর, মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটা। মনে আছে আশা করি, মিউ নট আই বাই 4 পাই আর থিটা। থিটা এখানে কত, 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে পাই, তাহলে 90 ডিগ্রি মানে হবে হচ্ছে গিয়ে, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে আর্টস যেটা আছে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। তাহলে বসালাম মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু পাই বাই 2, পাই পাই কাটলো, তাহলে মিউ নট আই বাই 8 আর। এটা হচ্ছে অ্যান্সার, মিউ নট আই বাই 8 আর। এবার ব্যাপার যেটা হচ্ছে ডাইরেকশন, কারেন্টের তার এটা, কারেন্টের তার এটা যদি ক্রস হয় তাহলে এটা ডট হবে, তার মানে এখানে ডাইরেকশন দেখাবে ডট, তাহলে ডাইরেকশন দেখাচ্ছে ডট। তাহলে এখানে দেখো B3 B1 যেহেতু 0, আলটিমেট একটাই এফেক্টে থাকছে, সেটা হচ্ছে গিয়ে B2। B2 এখানে এফেক্টে থাকছে এবং B2 ডাইরেকশন হবে গিয়ে হচ্ছে ডট, মানে বোর্ড থেকে বেরিয়ে আসছে। চলো নেক্সটে যাই। এটার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে ছোট ব্যাসার্ধ আমরা কনসিডার করছি, এটাকে বললাম ধরো এ। আগে বলে দিই কি কি হচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই কারেন্ট গেল আই, এই কারেন্ট গেল আই, এই কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্ট যাচ্ছে আই, আবার এই কারেন্ট যাচ্ছে আই। ওকে, তাহলে এটা কি মোছা যাবে, দেখি তো, না মোছা যাবে না, একটু ছোট করি, একটু ছোট করি। আচ্ছা, তাহলে কারেন্ট যাচ্ছে আই, বেশ ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে কি এ, আর এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে বি। কেন, এটা একটা আর্চ, এই যে আর্চ, এই আর্চের যে ব্যাসার্ধ বলো সেটা হচ্ছে এ ধরেছি, আর অ্যাঙ্গেল আমি এখানে ধরলাম থিটা, এটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। বোঝা গেল, মাথায় ঢুকলো। আর ওদিকে যে বড় আর্চটা আছে অবশ্যই সমকেন্দ্রিক, দুজনে আমার যদি কিছুটা এদিক ওদিক হয়ে থাকে মনে রেখো ওটা সমকেন্দ্রিক, তো সেটার ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমার থিটাই অ্যাঙ্গেল তৈরি করবে সেন্টারে একই। বার করে হচ্ছে সেন্টারে বি নট কত, বি নেট কত। তো চলো, যারা পেরেছো খুব ভালো কথা, যারা পারলে না তাহলে এখানে ভাঙি। তাহলে এটা হচ্ছে ধরে নাও B1, এই টুকরোটার জন্য বলছি B2, এই যে আর্চটার জন্য, এখানে যে টুকরোটা আছে এটার জন্য বললাম B3, এই আর্চটার জন্য বললাম হচ্ছে B4, আর এটার জন্য বললাম B5। তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি, লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে B1 B5, B1 B5 এবং B3 দেখো সবাই সেন্টার দিয়ে পাস করছে, B1 সেন্টার এই পয়েন্ট দিয়ে পাস করছে, B5 এখান দিয়ে পাস করছে, B3 এখান দিয়ে পাস করছে, তাহলে B1 B3 B5 সবাই হচ্ছে 0। তাহলে থাকলো দুটো আর্চ, B2 আর B4, B2 আর B4। তাহলে B2 B4 এর জন্য সেন্টারে এখানে যে কোণটা আছে থিটা, তাহলে এই থিটার জন্য আমরা কাজ করব। তাহলে আমরা কি জানি আর্চের সূত্র কি, মিউ নট আই বাই 4 পাই এ। তাহলে কি আছে এটা B2, B2 এর জন্য মিউ নট আই বাই 4 পাই B2 বলছি, মানে বড় আর্চটা, তাহলে বি, আর এর জায়গায় কি বসবে বি, দেখতে পাচ্ছ সেন্টার পর্যন্ত ডিস্টেন্স এই যে। ওকে, সেন্টারে কোণ কত করেছে থিটা, কিছু করার নেই, থিটা অ্যাঙ্গেল আছে, বোঝাই যাচ্ছে না যে ওটা 60 কি 30 বা এরকম কোনো কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেল নেই। তাহলে মিউ নট আই বাই 4 পাই
মিউ নট আই বাই 4 পাই বি থিটা। B2 হলো, এবার B4 তাহলে হচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ থিটা। ওকে, ডাইরেকশন নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। B2 দেখো কারেন্টের তার এদিকে আছে, এটা বলছে ডট, তাহলে B2 এর জন্য হচ্ছে ক্রস, এই পয়েন্টে B2 এর জন্য হচ্ছে ক্রস, বোঝা গেল না? আরেকবার রিপিট করে দিচ্ছি। কারেন্টের তার এদিকে আছে কারেন্ট, এদিকে আছে কারেন্ট, তাহলে এই তারের এপারে যদি ডট দেখায় তাহলে এই পার্টটা হবে ক্রস, তাহলে ওটা ক্রস দিলাম। B1 কারেন্টের তার, তাহলে তারটার এই তারটার এপারে দেখাচ্ছে ক্রস, তাহলে এই পয়েন্টটা হবে ডট। ও অপোজিট সাইন আছে, দুজনের উল্টো দিকে আছে, তাহলে এটা হচ্ছে ডট। এবার দেখি কে বড় কে ছোট। মিউ নট আই বাই 4 পাই কনস্ট্যান্ট পার্ট হলো, থিটাও কনস্ট্যান্ট পার্ট হলো, এ আর বি এর মধ্যে তাহলে যে ছোট সে হবে বড়। তাহলে দেখতে পাচ্ছি এ হচ্ছে ছোট, মানে B4 হচ্ছে বড়, B4 হচ্ছে বড়। তাহলে বি নেট ইজ ইকুয়াল টু B4 মাইনাস B5, B4 মাইনাস B5। তাহলে বসাই ভ্যালু, তাহলে মিউ নট আই বাই 4 পাই কমন নিলাম, থিটাও কমন নিয়ে নি, এখানে থাকলে হচ্ছে কি 1/a মাইনাস 1/b। এটা হলো কি হচ্ছে নেট ফলাফল। খুব সুন্দর একটা অঙ্ক, বারবার বলছি আজকের অঙ্কগুলো তুলনাহীন, প্রত্যেকটাই কনসেপ্টের দিক থেকে দেখতে গেলে দারুণ, তাই না? একসাথে দিয়ে দিলাম, নাও দেখে নাও, নিজের মতো করে লিখে নাও, পজ করো, বোঝো। চলো নেক্সট যাই আগে, চলো নেক্সট। এই তারটা, এই যে সিস্টেমটা আছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট আজকের। তাহলে কি আছে এখানে দেখতে পাচ্ছি যে একটা তার, একটা সার্কেল আছে, পুরো সার্কেলে একটা তার এসে টাচ করছে আর একটা তার বেরিয়ে যাচ্ছে, তাই না? একটু ছোট করি, ওকে আচ্ছা হ্যাঁ। তাহলে একটা কারেন্টের তার এদিক দিয়ে কারেন্ট নিয়ে আসছে আই কারেন্ট যখন এখানে পৌঁছালো এই পয়েন্টে, তাহলে দুটো রাস্তা পেলো, একটা ছোট তার একটা বড় তার। তাহলে ছোট তার আর বড় তারে কারেন্ট তাহলে আলাদা যাবে। এদিকে ধরলাম I1 কারেন্ট যাচ্ছে আর নিচে ধরলাম I2 কারেন্ট যাচ্ছে, তাহলে এতক্ষণে এমন একটা উদাহরণ পাওয়া গেল যেখানে প্রবাহ কিন্তু আলাদা আলাদা, তাই না? একটা I1 আছে, একটা I2 আছে, কিন্তু দেখো খুব ভালো করে বিচার করলে এদিকে একটা আর্চ তৈরি করছে, যে আর্চটা, আর এদিকে একটা আর্চ তৈরি করছে। আমরা এগুলো লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, আলটিমেট কিন্তু পরীক্ষার খাতায় এমন কোনো কিছু লেখা থাকবে না, শুধু হয়তো থিটাটাই থাকবে। যেহেতু আমি অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি তাই লেখা আছে, হয়তো দেখা যাবে থিটাটা শুধু আছে, উপরে সবকিছু তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে দুটো আমার কিন্তু দেখো আর্চ আছে, আর্চের যেটা ছিল এই যে আর্চ, তাই না? আমরা খুব সুন্দর করে প্রুভ করেছি, এগুলো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। তাহলে সেন্টারে আমরা ভ্যালু বার করছি, তাহলে এইটা একটা দেখো আর্চ, আবার এটাও তো একটা আর্চ, এটা তার জন্য সেন্টার। ওকে, এবার দেখি যে এটাকে বললাম B1, এটাকে বললাম B2, এটাকে বললাম B3, এই ছোট আর্চটার জন্য বললাম B3, বড় আর্চটার জন্য বললাম B2, আর এদিকে যে তারটা বেরিয়ে আছে তার জন্য বললাম B4। B1 আর B4 দেখো সেন্টার থেকে পাস আউট হচ্ছে, তাহলে B1 আর B4 এর ভ্যালু হয়ে যাবে 0, ওকে নিয়ে ভাবার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। B1 আর B4 কিন্তু 0 হয়েছে, তাহলে ভাবনা চিন্তা করার জায়গা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে B2 আর B3, B2 আর B3। চলো B2 ফার্স্ট। B2 কি সূত্র? মিউ নট আই বাই 4 পাই আর, 4 পাই আর, আর যদি ধরে নিই যে এখানে ব্যাসার্ধটা বা দেওয়াও থাকবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, এই যে ব্যাসার্ধ যেটা আছে ওটা হচ্ছে আর, তাহলে এটাও আর, অবশ্যই আর। তাহলে মিউ নট আই বাই 4 পাই আর, এটাতে কোনো সমস্যা নেই। এখানে যেটা ব্যাপার হচ্ছে কারেন্ট কিন্তু দেখো এখানে আই নয়, কারেন্ট হচ্ছে এখানে I1, কারেন্ট হচ্ছে এখানে I1। থিটা যেটা বস্তু, থিটাও কিন্তু এখানে ভিন্ন রকম, 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা। ডাইরেকশনটা চেক করে নিই একবারে। তাহলে এখানে যদি বলি কারেন্টের তার এদিকে ডট যদি হয় তাহলে এখানে ক্রস হবে, ক্রস। আবার বলছি
এটা কারেন্টের তার, তারের এপারে যদি ডট দেখায় তো এপারে ক্রস দেখাবে, তাহলে এখানে ক্রস হচ্ছে। চলো B3, B3 মিউ নট I2 বাই 4πr ব্র্যাকেটের ভিতরে থাকবে থিটা। ডাইরেকশন দেখে নিন, কারেন্টের তার যাচ্ছে, এটা ডট, ও অপোজিট, তাই না? দুটো কিন্তু অপোজিট দিকে আছে। এবার ব্যাপার যেটা হচ্ছে বি নেট বার করতে হবে আমাদেরকে। চলো বি নেট বার করি। বি নেট ইট ইজ ইকুয়াল টু B2 মাইনাস B3 করবো না B1 মাইনাস B3 মাইনাস B2 করবো? খুব কঠিন কোশ্চেন বলা। কেন বলা? কারণ এখানে সমীকরণ যদি তাকায় মিউ নট I1, তাহলে I1 একটা ভেরিয়েবল 4πr, এটা তো নাই তো কনস্ট্যান্ট, মানে মিউ নট 4πr কনস্ট্যান্ট, মিউ নট 4πr কনস্ট্যান্ট। ভেরিয়েবল এমন দুটো জিনিস, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। কারেন্ট কিন্তু কি যাবে এক্ষুনি নির্দেশ আমি করতে পারছি না কতটা তার ভ্যালু, কিন্তু কে বড় ছোট বলা সম্ভব, আমি বলছি ডিটেলে সব আসছি। আর অ্যাঙ্গেলের কথা যদি বলি তাহলে একটা যদি থিটা হয়ে থাকে একটা 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে অ্যাঙ্গেল এবং কারেন্ট দুটোই কিন্তু এখানে ভেরিয়েবল পর্যায়ে বসে আছে। চলো আমি মানে আমি একটা হ্যাপাজার্টলি ক্যালকুলেশন স্টার্ট করে দিচ্ছি। B2 মাইনাস B3, তাহলে যদি হয় তাহলে কনস্ট্যান্ট পার্ট গুলো মোটামুটি আমি কমন নিই, মিউ নট বাই 4πr গেল কমন হয়ে, তাহলে এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে I1 তার সাথে 2π মাইনাস থিটা, আর এখানে যেহেতু মাইনাস সাইন নিয়েছি তাহলে I2 থিটা। মজার ব্যাপার একটা এখানে লক্ষ্য করার আছে, খুব সুন্দর অঙ্কটা, মানে এতটাই সুন্দর এই জায়গাটা। তো ভালো করে তাকিয়ে দেখো, তো ছবিটাও দরকার এখানে, ভালো করে তাকিয়ে দেখো। আমার যেখানে অ্যাঙ্গেল ছোট, যেখানে অ্যাঙ্গেল ছোট সেখানে আর্চের লেন্থও কিন্তু ছোট। ছোট লেন্থের তার মানে রোধ কিন্তু কম, আর বড় লেন্থের তার মানে রোধ কিন্তু বেশি। কি বলছিলাম বোঝা গেল না? গেল না? আমরা R ইজ ইকুয়াল টু রো এল বাই এ সূত্র যদি ভাবি, R ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাহলে একই তার যেহেতু প্রস্থচ্ছেদের কোনো পরিবর্তন এখানে নেই, কিন্তু এল এর তো পরিবর্তন আছে। তাহলে এল যদি ভাবি তাহলে একটা ক্ষেত্রে এল কিন্তু অনেকটা বড়, আর একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি এল কিন্তু ছোট। তাহলে যার এল বড় তার রেজিস্ট্যান্স বেশি, তার রেজিস্ট্যান্স বেশি হলে পরে প্রবাহ হবে কম, আর যার রেজিস্ট্যান্স কম তার প্রবাহ হচ্ছে বেশি। এবার মজার ব্যাপারটা কি, যার অ্যাঙ্গেল ছোট তার প্রবাহ বড়, আর যার অ্যাঙ্গেল বড় তার প্রবাহ ছোট। বুঝাতে পারলাম না? পারলাম না, আবার রিপিট করছি। যার অ্যাঙ্গেল ছোট তার প্রবাহ বেশি, কারণ এই তারটার লেন্থটা ছোট, এই তারের লেন্থ ছোট হলে প্রবাহ বেশি হবে, রেজিস্ট্যান্স কম হবে। লেন্থ কম হওয়া মানে রেজিস্ট্যান্স কম হবে, রেজিস্ট্যান্স কম হওয়া মানে প্রবাহ মাত্র বাড়বে। তাহলে যার অ্যাঙ্গেল ছোট তার প্রবাহ বেশি। তাহলে থিটা I2, কিন্তু থিটা ছোট, I2 কিন্তু বেশি। আবার উল্টো দিকে 2π মাইনাস থিটা বড়, অবশ্যই বড়, কিন্তু I1 ছোট, মানে এ বড় হচ্ছে তো এ ছোট হচ্ছে, আবার এ ছোট হচ্ছে তো এ বড় হয়ে যাচ্ছে। আলটিমেট দেখো এদের দুজনের গুণফল V ইজ ইকুয়াল টু IR এর কনসেপ্ট থেকে যদি আসি, তাহলে দুটো তো সেম হয়ে যাচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মানে এইটার গুণফল আর এটার গুণফল ইকুয়াল, সিমেট্রি। আমাদের নেচার বলো, আমাদের পুরো ব্যবস্থা না বলো, সিমেট্রি উপরে চলে। তো সিমেট্রি কনসেপ্ট থেকে আমরা বলতে পারছি মোটামুটি একটা আন্দাজ লাগানো যাচ্ছে, মোটামুটি কেন, লেন্থ অ্যাঙ্গেল সবকিছু যদি ভাবে একটাই যেহেতু বৃত্ত, তাহলে দেখতে পাওয়া যাবে কি এদের দুজনের গুণফল এদের দুজনের গুণফলের সাথে সমান। কেন? কারণ I1 ছোট কিন্তু কোণটা বড়,
আবার এখানে I2 বড়, তো কোণ তো আবার ছোট, আলটিমেট গুণ হয়ে গিয়ে দুজনের সমান। তাহলে এরা দুজন যদি সমান হয়, বিয়োগ হলে কি হবে? 0। তাহলে μ0/4 পাই r ইন্টু 0 মানে আলটিমেট ভ্যালু হবে 0। এই প্রমাণ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, ক্লিয়ারলি করে ফেলেছি, যে তাহলে আমাদের মোটামুটির উপরে ম্যাগনেটিক যে বি, নেট বি বার করার যে উপায়, তার যত রকমের প্রসেস হতে পারে, তার যা যা ক্যালকুলেশন হতে পারে, সব রকমই মোটামুটি কভার করার চেষ্টা করেছি। তো একবারে যদি না হয়, দ্বিতীয়বার অবশ্যই দেখতে হবে, পুরো ভিডিওটাকে দেখো, দেখে অভ্যাসে রাখো। বোর্ড থেকে নিট যেই সব রকম পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো যাই হোক, ভালো থাকো, ভালো করে পড়ো। ওকে, টাটা, বাবাই।